আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের গণমানুষের আস্থার সংগঠন শহীদি কাফেলা মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মহানগরী জামাতের মোহতারাম নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এখানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব জননেতা মাওলানা ইনামুল হক, মঞ্চে উপবিষ্ট জামাত এবং শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ আবু সাইদ, শহীদ আতাউর রহমান হামিদি, শহীদ আবু সাইদ, শহীদ আব্দুল্লাহ ইবনে তাহির সহ অনেক শহীদের গর্বিত জনপদ রংপুরের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আমাদের এই প্রিয় রংপুর শহরে এই পাবলিক লাইব্রেরি মাঠে দীর্ঘ 16 বছর পর আজকে মুক্ত পরিবেশে সবার সামনে সমাবেশ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 15 বছর আগে 16 বছর আগে আমাদের এই অধিকারকে কেড়ে নিয়েছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। পুরো দেশবাসীকে তারা বন্দিখানায় আবদ্ধ করেছিল, ঠিক কিনা বলেন? জুলুমের চিন্তা দেখায় আমরা আবদ্ধ ছিলাম, আমাদের মৌলিক মানবাধিকার ছিল না। এই জনপদ হয়েছিল জালেমের জনপদ। এই জনপদের প্রতি করোনারে প্রতি অলিতে গলিতে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে মানুষের কান্না আর মানুষের আত্মনাদ ঘুরে ফিরছিল। আজকে সেই অবস্থা থেকে আমরা নাজাত পেয়েছি, উদ্ধার পেয়েছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, অনেক কথা। মূলত আওয়ামী লীগ তাদের বলা হয় ঐতিহ্যবাহী সংগঠন। দেশের ঐতিহ্য, এদের ঐতিহ্য হল খুনের ঐতিহ্য, এদের ঐতিহ্য হল সন্ত্রাসের ঐতিহ্য, এদের ভোট ডাকাতির ঐতিহ্য, এদের ঐতিহ্য আয়না ঘরের ঐতিহ্য, এদের ঐতিহ্য হেলমেট বাহিনীর ঐতিহ্য, এদের ঐতিহ্য ক্রস ফায়ারের ঐতিহ্য, এদের ঐতিহ্য গুমের ঐতিহ্য, এদের ঐতিহ্য হল দুর্নীতি করে লুটপাট করে ব্যাংক ডাকাতি করে সে আপনার লুটপাটের ঐতিহ্য। এই সংগঠনটি ছলে বলে কৌশলে দীর্ঘদিন আমাদের জাতিকে বিশ্লেষণ করেছে, নির্যাতন করেছে। তারই একটি অধ্যায়, স্বাধীনতার পরেই অধ্যায় শুরু হয়েছিল। তারই একটি অধ্যায়, অন্যতম অধ্যায় সেই 2006 সালের ভয়াল 28 অক্টোবর। যে 28 অক্টোবরের স্মৃতি শুধু বাংলাদেশের মানুষকে কাঁদায় নাই, এই স্মৃতি, এই চিত্র সারা বিশ্বের বিবেককে কাঁদিয়েছে। মানুষ বিস্মিত হয়েছে যে মানুষ কিভাবে এত বর্বর হতে পারে, পশু হতে পারে, নিষ্ঠুর হতে পারে। তার রাজধানী ঢাকায় প্রকাশ্য দিবালোকে মানুষকে পৈশাচিক কার্তায় নিষ্ঠুর ভাবে লগি দিয়ে, পয়সা দিয়ে, লাঠি দিয়ে বর্বরিত হয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, সে হত্যা করার পর সেই লাশের উপর নিচেছে নর্তন কুর্দন করেছে। এই বিমর্ষতা একদিকে আমাদেরকে কাঁদায়, আর একদিকে জাতি হিসাবে আমাদেরকে লজ্জিত করে। এজন্যই যে বর্বর যুগেও মানুষ এইভাবে বর্বরতা দেখে নাই, আওয়ামী লীগরা করেছে। ভাইয়েরা আমার, আজকে সেদিনের ঘটনা আমরা শুনেছেন। এই ঘটনা রিপিট আমি করছি না, শুধু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ওই সময় 2006 সাল পর্যন্ত 2001 থেকে 6 পর্যন্ত সরকারে ছিল, জাতীয় সরকার। তাদের মেয়াদের শেষ দিনে যখন জনসভা ছিল বাইতুল মোকাররমে বর্তনে, সেই জনসভায় আগত নিরীহ সাধারণ জামাত শিবিরের লোকদের উপর এই হামলা হয়েছে। কিন্তু হামলাটা হয়তো পরিকল্পিত, বুঝতে হবে, এটা হঠাৎ করে না কিন্তু। কারণ আপনাদের মনে আছে এই জনসভা আগেই
এই খুনি শেখ হাসিনা তাদের কর্মীদেরকে 14 দলীয় নেতা হিসাবে তাদের কর্মীদের আহ্বান জানিয়েছিল ওই দিন লগি বৈঠা সহ সবাই আসবা। কাজেই এই খুনের মূল নায়িকা, মূল ষড়যন্ত্রকারী, মূল আহ্বানকারী, মূল আদেশদাতা হলো খুনি শেখ হাসিনা। বন্ধুরা আমার, সেদিন আমরা নিশ্চিত হলাম আসলে লগি বৈঠা নৌকার জিনিস, ঠিক কিনা? লগি বৈঠা নৌকা চালাইতে লাগে। যদি কেউ লগি বৈঠা নিয়ে আসতে বলে নারায়ণগঞ্জ বন্দরে যাবে, মেঘনার ঘাটে যাবে, পদ্মার ঘাটে যাবে, ঠিক কিনা বলেন? তা তো জনসভায় রাজধানী দিল্লির পল্টনে আসার কথা নয়। পল্টনে যখন লগি বৈঠা নিয়ে আসতে বলে তার মানে ওখানে হামলা চালাতে হবে, তারই নির্দেশ। এরপর তাকে গ্রেপ্তার করা হচ্ছিল, গ্রেপ্তার করা হয় নাই। শুধু তাই না, যখন ওই মুজাহিদুল ইসলামকে, ওই গোলাম কিবিয়া শিপনকে, ওই জসিমউদ্দিনকে, ফয়সালকে, আপনার হাবিবুর রহমান ভাইকে সাপের মতো পিটিয়ে মারা হচ্ছিল, তখন তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল। আমরা ধিক্কার জানাই ওদেরকে, ধিক্কার জানাই যারা মানবতার এই দৃশ্য দেখে নীরব ছিল এবং খুনিদেরকে অপরাধ গ্রেপ্তার করে নাই, যে কারণে খুবই আজকারা পেয়েছে। সেদিন তো আপনার তামসা দেখেছিলেন। পরবর্তী সময় এই তামসা দেখার মূল্য পুরো জাতিকে দিতে হয়েছে, কিনা বলেন? এই খুনিরা ছলে বলে কৌশলে ক্ষমতা এসে পরবর্তী সময়ে কত মায়ের মুখ খালি করেছে, কত গণহত্যা চালিয়েছে, কত আলেম ওলামাকে নিয়ে শহীদ করেছে, তার কোনো সঠিক সংখ্যা জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পরিষ্কার বলছি, সেদিন 28 অক্টোবর, সেই ভয়াল নিষ্ঠুর 28 অক্টোবরের হত্যাকাণ্ডের পরে জামাত ইসলামের 16 জনকে ওই দিন হত্যা করা হয়েছিল, সারা দেশে ঢাকার 6 জন সহ। এই ব্যাপারে 5টি মামলা করা হয়েছিল এবং খুনি হাসিনা ক্ষমতা এসে 5টি মামলায়, যেহেতু তিনি আদিলদাতা, তিনি পরিকল্পনাকারী, তিনি খুনি, তার লোকেরা খুনি, এজন্যই সেই মামলাগুলো প্রত্যাহার করাই নিয়েছেন। আমরা এখন দাবি করছি এই খুনিদের বিচারের জন্য 28 অক্টোবরের 5টি মামলাকে অবিলম্বে পুনরুজ্জীবিত করে এই মামলার রায় দিতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না, আর আমরা দেব না। রক্তের বদলা আমরা অবশ্যই নেব আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবেই মূলত 28 অক্টোবর ঘটনার একটা মূল কারণ কি জানেন? মূল কারণ হলো সেই সময়ে, পরবর্তী সময় যেন এই প্রেক্ষাপটের ভিত্তিতে ক্ষমতায় শেখ হাসিনা আসতে পারে, তার এই প্লট তৈরি করা হয়েছে, পটভূমি। সেই পটভূমির একটা অংশ হলো ওই যে ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের সরকার। সেই পটভূমির একটা অংশ হলো মহাজোট গঠন করে হাসিনাকে বিশেষ কায়দায়, বিশেষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পুনর্বাসিত করা। 2009 সালে তারা ক্ষমতা এসে তারপরে তারা প্রথম কাজটা করলো কি, যে তারা আমাদের দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী, সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে তারা নিশ্চিহ্ন করার জন্য, বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বিডিআরের পিলখানায় গণহত্যা চালাইল। শেখ হাসিনা রয়ের প্ল্যানে, ভারতের প্ল্যানে তাদের বিশেষ কমান্ডো বাহিনীর সহযোগিতা নিয়ে সেদিন পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে 1-2 নয়, 57 জন সুদক্ষ, অভিজ্ঞ, দক্ষ আর্মির অফিসারকে হত্যা করেছে। শুধু হত্যা করে নয়, তারা ছিল এনডিআর চালান, এনডিআর বাহিনী। এজন্যই বিডিআরের ওই সুদক্ষ কর্মকর্তাদের, ওই সমস্ত আর্মি অফিসারদের হত্যা করেছে, বর্বরচিত মাধ্যমে ব্যানার দিয়ে খুঁজিয়েছে এবং ব্যানের মধ্যে নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, তাদের লাঠি বিকৃত করে ক্ষান্ত হয় নাই, তাদের স্ত্রী এবং কন্যাদেরকে পিলখানার ভিতরে ধর্ষণ করেছে, লাঞ্ছিত করেছে। আর আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়া তামসা দেখেছেন, তার রুমে কফি খেয়েছেন, স্যান্ডউইচ পেয়েছেন। বারবার আর্মি অফিসাররা দাবি করেছিল যে আমরা ওখানে রেড করি, আমরা ওখানে যাই, তিনি পারমিশন দেন নাই। কাজেই পারমিশন দেবেন কেন? তিনি তো হত্যাকাণ্ডের মূল নায়িকা, তিনি তো হত্যা করেছেন। কাজে আমরা এখান থেকে বলছি,
পিলখানা হত্যাকাণ্ডের সর্বোচ্চ তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে পুনরায় সেটার বিচার করে শাস্তি দিতে হবে। ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। এরপরে নাটকের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। সে অধ্যায় কি হলো? সে অধ্যায় আসলো জামাত ইসলামী। বিডিআর শেষ, বিডিআরের মূল যারা দেশপ্রেমিক অফিসার তাদের খতম করা হয়ে গেল। একটা কাজ শেষ হয়ে গেছে ইন্ডিয়ার। এখন হাসিনাকে নিরাপদে রাখার জন্য এবং দেশকে আধিপত্যবাদী ভারতের গোলাম বানানোর জন্য তারা তৃতীয় পরিকল্পনা করলো। সেটা কি? জামাত ইসলামীর নেতৃত্বকে নির্মূল করতে হবে। এজন্যই সেই উদ্দেশ্যমূলক ভাবে যুদ্ধ অপরাধীর নাটক সাজানো হলো এবং যে যুদ্ধ অপরাধী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, সে তালিকা করে তাদেরকে ক্ষমা করে তাদের দাদার দেশ দিয়ে দাদার দেশের স্বার্থ উদ্ধার করে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। সেই যুদ্ধ অপরাধী ইস্যুকে আবার নতুন করে চাঙ্গা করা হলো, নতুন করে যুদ্ধ অপরাধী বানানো হলো জামাতের নেতৃবৃন্দদেরকে। এবং সেখানে ইচ্ছা মতো তাদের বিচারক, তাদের আইনজীবী, তাদের সাক্ষী সমস্ত বানোয়াট নাটক করে জুডিশিয়াল কিলিং করে আমাদের শীর্ষ 6 জন জেলাকে ফাঁসি দেওয়া হল এবং আরো 6 জন জেলখানায় হত্যা করা হল। এই বিচার ছিল সম্পূর্ণ নাটক, মিথ্যা, গর্বিষ্ঠ। তার প্রমাণ কি? তার প্রমাণ আপনারা জানেন, এসকাইপি কেলেঙ্কারি ভাগ হয়েছে না? বিচারক বলতেছে নিজামুদ্দিন, যে বলতেছে যে আমাকে তো বলাচ্ছে লটকিয়ে দাও, লটকিয়ে দাও, খালি বলতেছে আর আমার প্রমোশন দেবে, পরিষ্কার বলছেন। আর কি যে আব্দুল কাদের মোল্লা সাহেবের সেই ঘটনা নিশ্চয় মনে আছে আপনাদের, তার রায় দিল যাবজ্জীবন কারাদণ্ড প্রথমে। তারপর দেখা গেল যে ইন্ডিয়া এটা কেমন হইল, তা তো ফাঁসি দেওয়ার কথা বলছিলাম, তুই ভুল করিয়া বিচারক করেছে যাবজ্জীবন, এটা আবার চেঞ্জ কর। তখন পার্লামেন্ট আইন করলো, সে আইনটা আবার করে ওই যে আগের রায় সেইটা আবার পরিবর্তন করলো গণজাগরণ মঞ্চ, ওটাকে অনেকে বলা হয় বলে গণধর্ষণ মঞ্চ। সেখানে রাইতের বেলা কি হয়েছে সবাই জানে, দীর্ঘ 2 মাস ধরে সেখানে রাতের বেলা ছেলে মেয়ে কি হয়েছে জাতি সবাই জানে। পরদিন শহরে কন্ডম বিভিন্ন পিল দিতে পাওয়া গেছে। এই গণজাগরণ মঞ্চ তাদের নাম দিয়ে তারা আব্দুল কাদের মোল্লাকেও যে রায় ছিল যাবজ্জীবন সেটা পরিবর্তন করে ইচ্ছা মতো করে তারা ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলো। এতে প্রমাণিত হয় মূলত নির্দোষ জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্যই নাটক করে প্রতিহিংসার বসে এবং বিচার নয় প্রহসন করে তাদেরকে হত্যা করা হয়েছে। তাতে আমরা বলছি জামাতের পক্ষ থেকে ওই বিচার আমরা মানি না। ওই বিচারের পুনরায় বিচার কার্যক্রম চালু করতে হবে। বর্তমান যে আন্তর্জাতিক আদালত আছে সেই একই আদালতে পুনরায় ওই বিচারগুলো করুন। আমাদের বিশ্বাস জাতি দেখবে কত জঘন্য ভাবে, অন্যায় ভাবে, মিথ্যার মাধ্যমে, কৌশলের মাধ্যমে আমাদের নেতাদেরকে হাসিনা খুন করেছে। আমরা প্রমাণ করবো এটা ইনশাআল্লাহ। সেই সাথে আমি বলছি, সেই ঘটনায় গ্রেপ্তারকৃত আমাদের রংপুরের কৃতি সন্তান, আমাদের রংপুরের গর্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের 14 নেতা এটিএম আজহারুল ভাই, তিনিও ওই হাসিনার প্রহসনের যুদ্ধ আমাদের বিচারের অন্যতম একজন শিকার। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি এখনো জীবিত আছেন। আমি সৌভাগ্যবান, 24 তারিখে আমি ঢাকা গিয়েছিলাম। আমি আপনাদের পক্ষ থেকে, উনি পিজি হাসপাতালে আছেন, আমি বৃষ্টি উপেক্ষা করে ওখানে গিয়ে প্রোগ্রাম শেষে আধার ভাইয়ের 6 ঘন্টা কথা বলেছি, দেখা করেছি, সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের সবারই খোঁজ খবর নিয়েছেন, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। দোয়াটা এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে অবিলম্বে আমাদের মাঝে মুক্ত পরিবেশে আসার তৌফিক দান করেন। দোয়াটা এটাই, উনি যেন আগামী দিনে যতদিন বেঁচে আছেন দিন কায়েমের কাজে ভূমিকা পালন করতে পারেন। আমরা সরকারের কাছে দাবি করছি অবিলম্বে আজহার ভাইকে ওই মিথ্যা ভুয়া আন্তর্জাতিক আদালতের যুদ্ধ অপরাধের মামলা থেকে সম্পূর্ণ খালাস দিতে হবে। আজহার ভাইয়ের মুক্তি দিয়ে আমরা হয়ে পড়বো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার,
নাটক এখানে থেমে থাকলে ভালো হতো, কিন্তু এরপরে হাতে কি হলো হেফাজতে ইসলাম নাটক। হেফাজতে ইসলামের সংগঠনের মাধ্যমে আলেম ওলামারা, ছাত্ররা, মাথাচার কিন্তু ইসলামী দাবি করেছিল। সমাবেশ আহ্বান করেছিল শাপলা চত্বরে 2013 সালের 5ই মে। সেখানে ব্ল্যাক আউট করে 40 মিনিট তাতে কারেন্ট সম্বন্ধ করে দিয়ে সেখানে ব্রাশ ফায়ার করে কয়েক হাজার আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই খুনি আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা। আজও তার সংখ্যা আমরা জানি না। পরে ধমক দিয়ে ভয় দেখিয়ে তাদের মামলাও দেওয়া হয় নাই। আমরা হেফাজতে ইসলামের সেই যে গণহত্যা, সেই গণহত্যারও পুনঃ তদন্ত এবং বিচার দাবি করছে। আলেম ওলামাদেরকে এই সরকার, আওয়ামী লীগ সরকার, তারা 1 নম্বর টার্গেট করেছে। কারণ জানে যে ইসলাম, আলেম ওলামা, জামাত ইসলাম এদেশের স্বাধীনতার 1 নম্বর গ্যারান্টি। আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের অন্যায়ের কাছে মাথা নত করব না। এজন্যই ভারত চায় এদেশে আলেম ওলামা, ইসলামী সংগঠন মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে তাদের যে দালাল, সেই দালালদের ক্ষমতায় থাকে। আমরা এটা করতে দিতে পারি না। এজন্য আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে যা আছে তাদের বিরুদ্ধে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তারপরে তারা এরপরে তারা দেখলো যে এই নির্বাচন সিস্টেম শেষ করে যাওয়া দরকার। তারা কেয়ারটেকার যে পদ্ধতি ছিল, যে পদ্ধতির মাধ্যমে 2009 সালে শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, সেই পদ্ধতিটাই ধ্বংস হয়েছিল। আপনারা জানেন বিচারপতি খায়রুল আকরামের এক কুখ্যাত বিচারপতি, তিনি সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী লীগের পক্ষে এই রায় দিলেন যে কেয়ারটেকার সরকার আমাদের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে 2বার ইলেকশন হইতে পারে, কিন্তু শেখ হাসিনা এই 2বার ইলেকশন করে নাই, করছে। তিনি জানেন নির্বাচন যদি কেয়ারটেকার আন্ডারে হয় তাহলে সে ভোট পাবে না, তাকে জনগণ প্রত্যাখ্যান করবে। এজন্য তারা কি করলো আপনারা জানেন, 2014 সালে ভোট করলো, যে ভোটকে বলা হয় কুত্তার ভোট, ছাগলের ভোট। ভোট কেন্দ্রে ছাগল আর কুত্তে ভুলি রাখছে, কবরি, হ্যাঁ, কোনো মানুষ নাই। আর 154 জন এমনি হাঁকালো, কি তামাশা, কি তামাশা। আর কি হলো, ভোটার নাই, তা বলে 42% ভোট কাস্ট হয়েছে, ওরা ক্ষমতায় গেল, বুঝলি না, হইল ক্ষমতায় গেল। এরপরে আবার অত্যাচার নির্যাতন চললো। এরপরে আসলো 2018 সাল, 18 সাল তারা কি করলো, আরো একটা এগিয়ে গেল। তারা পরের দিনের ভোট আগের দিনের রাইতে আনসার লীগ, ছাত্রলীগ, তাদের যুবলীগ দিয়া সিলমানি বাক্স ভর্তি হলো, কাজের ভোট। আবার তারা ক্ষমতায় থাকলো জোর করে অবৈধভাবে। এরপরে আসলো 2024 সাল। সেই 24 সালে তারা আবার আরো একটা নতুন স্টাইল জারি করলো। হাসিনা আবার একই স্টাইল পছন্দ করে না, হ্যাঁ, একবার হেজা, একবার তসবি, একবার তসবি নাই, একবার হ্যাঁ, একবার সেন্দুর, একবার হ্যান্ডশেক, কত 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 রঙ জানে রে, কত রঙ তুই জানিস। শেখ হাসিনা বিভিন্ন রঙ জানেন, সে একটু মজা করে, আমাদের তামসা করে। 18 সালে সে করলো কি, 18 সালে এসে নতুন স্টাইল করলো কি, দামি নির্বাচন। আমরা সাধারণত দামি বুঝি না, পরে বুঝলাম যে এটা কি, যে মুই আওয়ামী লীগ করি নৌকিয়া, তুইও নৌকিয়া, যদি নৌকে না নিয়ে অন্য কিছু দিয়ে দাও, তুইও নম্বর ডাল, কথা বল নাই। এখন কেউ হলো দামি, এখন আওয়ামী লীগের কিছু লোক আছে, তাহলে আমরা আমি কি, তুই দামি ফির মুই কি, তারা তুই বিদ্রোহী চালাও। ওরাই নৌকিয়া, ওরাই দামি, ওরা তুই বিদ্রোহী, ঠিক কথা, ঠিক আছে। ওই 3 দল লোক আছে আওয়ামী লীগ, আর সাথে একজন আছে, পাখি 9 সালেও আছে, 14 সালেও আছে, 18 সালে আছে, 24 সালে আছে। তারা কে? সেই দোষরকে বলেন, সেই দোষরকে আমার বলা লাগবে না। এই জাতীয় পার্টি, জাতীয় বেঈমানরা, তারা হিসাবে ছিল বলেই, তারা ছিল বলেই শেখ হাসিনা অবৈধভাবে বারবার নির্বাচনী নাটক করে বাংলাদেশের ক্ষমতায় টিকে গেছে। এবং এই টিকার পরিপ্রেক্ষিতেই তারা গণহত্যা চালিয়েছে, তারা খুন করেছে, তারা ভোট ডাকাতি করেছে, তারা হেলমেট বাহিনী করেছে, তারা আয়নাঘর করেছে, তারা গুম করেছে, তারা আলেম ওলামাদের হত্যা করার
সুযোগ পেয়েছে তা লুটপাট করেছে, ঠিক কিনা বলেন? তাদের সম্পূর্ণ দায়ভার তাদেরও আসে। এখন তার ভদ্রলোক ছাড়তে চান, কাজে না আমরা গেছিল, তবে ভয়ে গেছিলাম। এত ভয় কেন? ভয়ে গেছিলেন? ভয়ে যে আপনি আপনার মন্ত্রী হন, তামসা পাইছেন, মন্ত্রী হন, বিশেষ দূত হন, হুইপ হন, বিজয়ী দল হন, ও সব মজা মারেন। আর জনগণের যে দুলু হচ্ছে নির্যাতন হচ্ছে, এ ব্যাপারে কোনো হুঁশ নাই। এই কথা ঠিক আছে না? ওরা কি করছে জনগণ সব জানে। কাজে এখন শাক দিয়ে মাছ ঢাকিয়ে লাভ আছে? সব জানতেন। এই গত নির্বাচনে কি বললো ভাইরা আমার? গত নির্বাচনে নির্লজ্জের মতো গণভবনে গিয়ে, গণভবন কাজ শেখ হাসিনা না, তারা এমন বিরোধী দল আর এমন দালাল যে গণভবনে গিয়ে হাজিরা সাহেব বৈঠক করে বলে আমার কিছু সুইট দেন দিদি, না দিলে কেমন হয়, ইজ্জত তো বাঁচে না। এই কত দেওয়া যায়, তত সারা দেশে কামেই নাই, খালি রংপদানে মিটিমিটি চলতেছেন। কত না 26টা দেন, তা হাসিনা কাজে দিলাম 26টা, মনে মনে তো 26টা দেওয়া তারাও 26টা কইছে, ওরা খুব খুশি। দিলে কটা? 11টা। ওতে তারা খুশি, তাও লজ্জা নাই। ওইটা তো বিরোধী দল হই, ওমাসা ওই দামি সংখ্যা বেশি, বিদ্রোহী সংখ্যা বেশি, সিএসি জন আছে না, ওরা বিরোধী দল হইল। আমার প্রশ্ন, আমরা এগুলা কইতে চাই না, কিন্তু আপনারাই কইছেন, জনগণও জানে। আপনারা দোষর ছিলেন, সবাই বোঝে। আপনারা আওয়ামী লীগের দালাল ছিলেন, সবাই জানে। আপনাদের কারণেই শেখ হাসিনা বাংলাদেশে অবৈধভাবে বারবার নির্বাচনে জিতে দেশে জুলুমের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, খুন খারাপি করার সুযোগ পেয়েছিল। সেই আপনারা এবার বড় বড় কথা বলেন। গণ অভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ বর্তমান সমন্বয়ক, আমাদের গর্ব, পঞ্চগড়ের সন্তান সার্জিস আলম সমন্বয়ক, তার ব্যাপারে কটূক্তি করেন। আবার ধন যে তোমাদের রংপুরে ঢুকতে দেওয়া হবে না। আরে ভাই, রংপুর থেকে আপনাদের লিখে দিতে কেউ? আপনারা লিখে দিচ্ছেন? এই দলকে লিখে দিচ্ছেন? আচ্ছা, ঢুকতে দিবেন না? এটা কি কারণ বাড়ি না ঘর? মুই চোখ ঢুকতে দিবেন না? আমার ঘর চোখ ঢুকতে দিবেন না? কেন হয়? রংপুর কেন ঘর নাকি যে আপনাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে? ঠিক কথা, ঠিক আছে? হাজিজ আলম আইসে নাই, ঢুকতে পায় নাই, ঢুকতে মিটিং করছে, বাপের বেটার বিক্ষোভ মিছিল করছে, দেখাইতে পারছেন? পারেন নাই, পারবেনও না, কারণ আপনাদের মুখোশ খুলে গেছে। আমি পরিষ্কার বলছি, আপনারা যে আওয়ামী লীগ দালালি করেছেন, ভাই আপনারাই তো বলছেন, দেশের করি মনেই বলছে। আমি বলি, আমাদের জাতীয় পার্টির নেতা মোস্তাফা ভাই, ওনারা 18, 11, 23 গত নির্বাচনের আগে ওনাদের অফিসে মিটিং করেছেন, নাম তো করতে আছে ভাই, উনি বলেছেন, উনি পোস্ট করতেছি, পত্রিকা আছে, ভিডিও ইউটিউবে আছে, তিনি বলেছেন যে দেশবাসী আমাদেরকে আওয়ামী লীগের দালাল মনে করে, আমরা দালাল হিসেবে পরিচিত চাই না। যদি আমাদেরকে নির্বাচনে যেতেই হয়, তবে 100 আসন আর 10টা মন্ত্রী পরিষদ দেওয়া লাগবে। চ্যালেঞ্জ করেন। উনি বলেছেন এর সমস্ত পত্রিকা কিন্তু আসছে। তা আমি তো বললাম না দালালে ভাই, আপনারা তো বললেন। দোষটা আমার হয় কেন? দোষটা আমার তো কথা না, আপনি তো স্বীকার করছেন। কোথায় 100, কোথায় 10টা মন্ত্রিত্ব, 11খান সিটিয়া বিরোধী দল, হায়রে বিরোধী দল, দেব হাসিনা শাহজামান নেয়। ভাইয়েরা আমার কথা শেষ করছি। আমি আজকে পরিষ্কার বলছি যে এই দেশকে যদি বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তি এসেছে, আজাদ এসেছে, মানুষ যে মুক্তি পেয়েছেন জুলুম থেকে, সেইটার লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে হবে, ঠিক কিনা বলে? আমি সেজন্য বলছি যে যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যারা এদের দোষর এখনো বিভিন্ন শীর্ষ পদে আছেন, তাদেরকে অবশ্যই শীর্ষ পদ থেকে উৎখাত করতে হবে। মনে রাখবেন, চোরকে প্রক্রিয়া দিতে যায় না, আর হাসিনার খুনিদেরকে ক্ষমতায় রাখা যায় না, দিতে পারে না। ভাইয়েরা আমার, আমরা দাবি করছি
হাসিনা সহ যারা যারা বাইরে গেছেন তাদেরকে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে হলেও এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর শুধু ছাত্রলীগ নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, কিন্তু ছাত্রলীগের যা চালায়, যারা পরিচালক ডাইরেক্টর, তারা কি করবে? তারা কলা কিনবে, বুঝবে। আওয়ামী লীগ সমস্ত সন্ত্রাসের মূল নায়ক, মূল কারিগর, সমস্ত খুনের জন্য আওয়ামী লীগ দায়ী। কাজেই খুনি সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এরা থাকলে জনগণ নিরাপদে থাকতে পারবে না। আমার আরেকটা কথা বলি, বর্তমান সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে কিনা বলেন? এরা সংবিধানের মাধ্যমে আসছে? কোন সংবিধান এখন মানার দরকার নাই। জনগণ সংবিধান, ছাত্র জনতা এই সরকার গঠন করেছে, এই অভ্যুত্থান করেছে। কাজেই ছাত্র জনতার দাবিকে সামনে রেখেই আগামীর বাংলাদেশ চলবে। সেটাকে করতে হবে এই সরকারকেই। আজকে এই জন্য কে চুপ্পু আর কে কুপ্পু, যদি কেউ উল্টাপাল্টা করে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আপনি একবার পাবেন এক কথা, পরের দিন মিথ্যা কথা বলবেন, প্রেসিডেন্টের চ্যালেঞ্জ থেকে এইটা তো গ্রহণযোগ্য নয়। ভাইজান, আপনি চুপ করে আছেন, কথা বল না কেন? একবার বললেন হাসিনা আমার দেশে পদত্যাগপত্র, না না আমাকে দেয় নাই, তাহা মিথ্যা কথা, এটা তাহা মিথ্যা কথা। এই কথা মিথ্যা বলে ওই চেয়ারে থাকা যায় না। কাজে তার ব্যাপারে সিদ্ধান্ত হওয়া দরকার, ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত হতে হবে। এরপর আমি বলি একটা কথা বর্তমান সরকারকে, আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল। আমরা শুনেছিলাম আওয়ামী লীগ সিন্ডিকেট আছে, শুনছেন না? এখন তো আওয়ামী লীগ নাই, আর ক্রিকেট আছে। এখন সিন্ডিকেট নাই, তার ক্রিকেট আছে। ভাই, আপনার সিন্ডিকেট ভেঙে দেন। আওয়ামী লীগের নেতাটা পালাইছে, ব্যবসায়ীরা পালাইছে, তারা একটিভ না। তাহলে এখনো কেন এই দেশে প্রতিদিন দ্রব্যের মূল্য বাড়তেছে? আমরা বলছি সরকারকে দৃঢ়তার সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্য মানুষের প্রায় সীমার মধ্যে রাখতে হবে, ব্যবস্থা গ্রহণ করেন। কারা দায়িত্ব ধরেন তাদেরকে। আমার আমি বলছি, এই দেশে যদি বৈষম্যহীন সমাজ করতে হয়, যদি আর না চাই আমরা চাই না এই বাংলাদেশে আর একজন শেখ হাসিনা তৈরি হোক। আমরা চাই না এদেশে আয়নাঘর হোক, আমরা চাই না এদেশে অন্যায় অবিচার হোক, আমরা চাই না গুম হোক, আমরা চাই না ক্রস ফায়ার হোক, আমরা চাই না ভোট চুরি হোক। তাই হতে হয় আগামী দিনে এমন একটি সরকার হবে যা বাংলাদেশকে সুশাসন উপহার দেবে, যা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র উপহার দেবে। এই দেশ কোরআনের আলোকে শাসিত হবে। এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ। বাংলাদেশের মানুষ সহজ সোজা মানুষ, সত্যের অধীনে যদি মূলত এই দেশ শাসন হয়, তাহলেই কেবলমাত্র একটি বৈষম্যহীন সমাজ করা সম্ভব, অন্যথায় সম্ভব হবে না। এক চোর যাবে আর এক ডাকাইত আসবে, ডাকাইত যাইবে ছিনতাইকারী আসবে, ছিনতাইকারী যাইবে বাটপার আসবে, ঠিক কিনা বলেন? তাতে এই ছিনতাইকারী বাটপারি প্রতারণা বাঁচাইতে চান, সব নেতৃত্বের অধীনে আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী দিনে আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা চাই একটি ন্যায় বিচারের বাংলাদেশ, আমরা চাই শহীদ আবু সাঈদ সহ শহীদদের রক্তে স্নাতক বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ অধিকার দিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী যে আন্দোলন করছে, সে আন্দোলনের সমর্থনে সবাই এগিয়ে আসি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, যেন আমরা শহীদের রক্তস্নাত বাংলাদেশে, শহীদ আবু সাঈদের বাংলাদেশে, শহীদ আতাউর রহমান হামিদের বাংলাদেশে, শহীদ মতিউর রহমান নিজামীর বাংলাদেশে, আল্লামা সাঈদের বাংলাদেশে যেন ইসলামী সমাজ কায়েম করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।